এবার কঠিন আন্দোলনে যাচ্ছে বিএনপি। ডক্টর ইউনূসের পতন নিশ্চিত। এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিলেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। সরকারের উপর থেকে যদি জনগণের আস্থা চলে যায় তা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক। আর তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে সামনে এগোনোর কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারের অধীনে প্রভাবমুক্ত নিরপেক্ষ নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ডিসেম্বরের পরিবর্তে এপ্রিলে কাদের স্বার্থে নির্বাচন, সেই প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, পক্ষপাত দুষ্টভাবে নির্বাচন এপ্রিলে নেওয়ার পায়তারা চলছে। 90 শুরুতে স্বৈরাচার এরশাদের পতনের পর 8টি জাতীয় নির্বাচনের প্রায় সবগুলো অনুষ্ঠিত হয়েছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে। কিন্তু সত্যি আন্দোলনের আমার প্রস্তুতি নিচ্ছে বিএনপি, কিন্তু এরই মাঝখানে বিএনপির এই আন্দোলনকে অনেকটা চাঁদের দেশে পাঠানোর পরিকল্পনা আছে সরকারের। ডক্টর মোহাম্মদ ইউনূস এপ্রিল মাসে নির্বাচনের সময়সীমা ঘোষণা করার পরও রাজনৈতিক অঙ্গনে কিন্তু স্থিরতা বা স্থিতিশীলতা ফিরে আসেনি। এপ্রিলে যে নির্বাচন ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা, যে ধরনের রাজনৈতিক প্রেক্ষাপটে আছি, আমাদের গণতান্ত্রিক যে ট্রানজিশন হওয়ার সম্ভাবনা সামনে আছে, যদি কোনো ক্ষেত্রে কোনো শঙ্কা আমাদের কারো থেকে থাকে এবং সেটা যদি খুব সামান্য হয়, সেটা বলে রাখা উচিত এবং বারবার বলা উচিত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, অন্তর্বর্তীকালীন সরকার মহা বিপদের মধ্যে পড়তে চলেছে, কারণ এইদিকে নির্বাচন ইস্যুতে বিএনপি আবারও কঠোরভাবে এই ঈদের পরে মাটি নামতেছেন। সবকিছু মিলিয়ে বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কঠিন দ্বন্দ্ব লাগতেছে। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সেনাপ্রধান এই দ্বন্দ্বে কি অ্যাকশন নেবেন। তো বেশি কথা না বলে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীরা অপেক্ষা করছেন ঈদের পরে ঝাঁপিয়ে পড়বেন রাজপথে। কেউ বা মেয়র ইশরাকের সেই মেয়রের শপথ পদের জন্য আন্দোলনে নামবেন। আবার বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে বড়সড় আন্দোলন করা হবে ঈদের পরে। তো আগামী নির্বাচনের আগে আর একটা ঈদ আছে, সেটা হচ্ছে 2026-এ রমজানের ঈদ। তো ওই পর্যন্ত তো বিএনপি অপেক্ষা করবে না। ডিসেম্বরের আগে এটাই ছিল শেষ ঈদ, এবং কি ঈদের পরে আন্দোলন, এই কথাটা অনেকটা ট্রলিং হিসাবেও বিএনপির জন্য ব্যবহৃত হচ্ছিল। তবে এবার কিন্তু সত্যি আন্দোলনের আমার প্রস্তুতি নিচ্ছে বিএনপি, কিন্তু এরই মাঝখানে বিএনপির এই আন্দোলনকে অনেকটা চাঁদের দেশে পাঠানোর পরিকল্পনা আছে সরকারের। কারণ বাংলাদেশে গত 5ই আগস্টের আগে পরে যে দৃশ্যপট আমরা দেখেছি, আপনি রাজপথে বসে সারাদিন চিল্লান, দাম দেবে না। স্কুল আদালত অফিস কলেজে চিল্লান, দাম দেবে না। আপনাকে যেতে হবে শাহবাগ, আপনাকে যেতে হবে সচিবালয়, আপনাকে যেতে হবে প্রধান উপদেষ্টার যেই সরকারি বাসভবন আছে যমুনা, এইসব এলাকায় গিয়া রাস্তা ব্লক করতে হবে। তারপর আপনাকে 2-4-10 দিন জনগণকে কষ্ট দিতে হবে। তারপর সরকারের ইচ্ছা হলে আপনার আন্দোলন মানবে অথবা মানবে না। তো এই যে বিষয়গুলা, সরকারের দুর্বল জায়গাগুলো রাজনৈতিক দলগুলো বুঝা গেছে। এখন এই যে ঈদের পরে যে আন্দোলনের প্রেক্ষাপট বিএনপি তৈরি করছে, সেই আন্দোলনের আগেই সরকার এক প্রজ্ঞাপন জারি করেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের মাধ্যমে। বাংলাদেশ সচিবালয় আজকে থেকে বাংলাদেশের সচিবালয় এরিয়া নাম্বার 1, নাম্বার 2 প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, নাম্বার 3 এর আশেপাশের যে এলাকা, সেই সব এলাকাগুলোতে যে কোনো প্রকারের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল, শোভাযাত্রা, কয়টা? 5টা সভা সমাবেশ, গণজামায়াত, মিছিল, শোভাযাত্রা ইত্যাদি আন্দোলন নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। তবে এটা কি এই প্রথম? না, আওয়ামী লীগ নিষিদ্ধের আগেও সচিবালয় এবং যমুনার আশেপাশে আন্দোলন করা এরকম ডিএমপির পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আমরা দেখেছি আন্দোলন হয়েছে, এনসিপি সহ আর অনেক দল আন্দোলন করেছেন, সরকারি বাতাস খেয়েছেন, তারপর ঠান্ডা পানি পেয়েছেন, এগুলো নিয়ে অনেক কথাও হয়েছে। এরপর আবার সেখানে ইশরাক সাহেব তার সমর্থকদের নিয়ে এসে এখানে আন্দোলন করছেন। সো সরকারের এই প্রজ্ঞাপন বা বিজ্ঞাপন, এটার খুব যে কার্যত ভ্যালু আছে তা না। তবে রাইট নাও সরকার যদি হার্ড লাইনে যায়, দেন বিষয়টা অন্যদিকে মনে নিতে পারে। ডিপেন্ড করছে বিএনপি কতটা সুগঠিতভাবে এই আন্দোলনকে সামনের দিকে নিতে পারবে। আপনার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনাটা দেওয়া হয়েছিল। 4 জুন প্রকাশিত হয়েছে, গতকালকে 8 জুন। বলা হচ্ছে, এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স 76-এর 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী 9 জুন 2025 খ্রিস্টাব্দ সোমবার থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়, যমুনা পার্শ্ববর্তী এলাকা মানে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড, এই সকল এলাকাগুলোতে সভা সমাবেশ, গণজামায়াত, মিছিল, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো। সরকারি প্রজ্ঞাপন সামনে আসার পর মানে ডিএমপির অনেকেই বলছেন যে বিষয়টা হচ্ছে বিএনপির যে প্রস্তুতি নির্বাচনমুখী এবং কি নির্বাচন দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে যে অবস্থান কর্মসূচির বা জনাব মেয়র ইশরাকের যে বিভিন্ন কর্মসূচির ঘোষণা ঈদের দিনও দিচ্ছেন, সেগুলোকে অনেকটা থামাতেই আপনার এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে এই দেশের মানুষ আইন ভাঙে, এটাই স্বাভাবিক। দেখা যাক আইন ভেঙে কে কতটুকু অধিকার আদায় করতে পারে। তবে আমার কাছে মনে হয় যে আন্দোলনগুলোতে জনসাধারণের দুর্ভোগ না হয় এমন ভাবে করা উচিত
রাস্তাঘাট বন্ধ করে, কিন্তু কি করবে? ওই যে রাজপথে না নামলে দাবি আদায় হয় না, এটা একটা ইস্যু হয়ে গেছে। একটা জিনিস দর্শক আপনারা খেয়াল করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এপ্রিল মাসে নির্বাচনের সময়সীমা ঘোষণা করার পরও রাজনৈতিক অঙ্গনে কিন্তু স্থিরতা বা স্থিতিশীলতা ফিরে আসেনি। একটা গুমোট একটা পরিস্থিতি। সবাই বলছে যে এপ্রিল মাসে নির্বাচনটা কেন? বাস্তবে এটা অনেকভাবেই সম্ভব না। একে তো বিএনপি যুক্তি দেখিয়েছে রমজান মাস, রোজা, ঈদ, নানান কারণে ঠিক আগের মাসটা মধ্য মাস পর্যন্ত অর্থাৎ 15, 16, 17 মার্চ পর্যন্ত এই রমজান ঈদ নিয়ে ব্যস্ত থাকবে। তারপর পরই এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন। এটা কিভাবে সম্ভব? এটা বাস্তবে সম্ভব না। তাহলে রোজা রমজান বলে কিছু থাকবে না। তাহলে কি হতে যাচ্ছে? আরেকটা বিষয় উল্লেখযোগ্য, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু খুব জোর দিয়ে বলেছেন জুলাই মাসে জুলাই ঘোষণা বা প্রোক্লামেশন ঘোষণা করা হবে, জুলাই ঘোষণাপত্র দেয়া হবে। এই জুলাই ঘোষণাপত্র কিসের ভিত্তিতে দেওয়া হবে? কারা দেবে? রাজনৈতিক দলগুলো, যেখানে নির্বাচনের বিষয় নিয়ে একেবারে দ্বিধা বিভক্ত। বিএনপি বলছে ডিসেম্বর, জামাত এখন বলছে যে এপ্রিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়সূচি অনুযায়ী। আরও কেউ কেউ জামাতের সঙ্গে সুর তুলেছে। কিন্তু বিএনপি সহ একটা বড় রাজনৈতিক দল বা গোষ্ঠী বা জোট বা বলা যায় যে সমমনা রাজনৈতিক দলগুলো, তারা বলছে যে না, ডিসেম্বরেই হবে, বড় জোর জানুয়ারি পর্যন্ত যেতে পারে। তাই এই অবস্থায় যেখানে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা হয়নি, সেখানে জুলাই ঘোষণাপত্রে কিভাবে ঐকমত্য হবে? কি আছে জুলাই ঘোষণাপত্রে? কি থাকবে? সংবিধানে যদি হাত দেওয়া হয়, সেটা বিএনপি অনেক আগেই বলেছে যে সংবিধান পাল্টানো যাবে না। সংবিধানের কাঠামোটা রেখে যারা পরবর্তী নির্বাচন যেটা হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে যদি সংবিধানের সংযোজন বিয়োজন করা হয়, তাহলে সেটা করবে নির্বাচিত পার্লামেন্ট। কিন্তু যেহেতু একটা রাজনৈতিক অঙ্গনে একটা ধারণা বা বলা হচ্ছে যে নির্বাচন যখনই হোক না কেন বিএনপির জয় সুনিশ্চিত, সুতরাং বিএনপি যদি জয়যুক্ত হয় তাহলে সংবিধান কাটাছাড়া হবে না বা সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন হবে না। হয়তো সংযোজন বিয়োজন হইতে পারে, কিন্তু মৌলিক পরিবর্তন হবে না। কিন্তু জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে যারা উদ্গ্রীব, যে এনসিপি বা জামাত, তারা চায় সংবিধানের একটা মৌলিক পরিবর্তন। সেই মৌলিক পরিবর্তনের মধ্য দিয়ে কোথায় দাঁড়াবে সংবিধান? বিষয়টা খুবই অস্পষ্ট। যদি বর্তমান যেই সংসদীয় সিস্টেম, সেই সিস্টেমের বদলে রাষ্ট্রপতিকে ক্ষমতা দিয়ে যদি কোনো উপধারা এর মধ্যে যুক্ত করা হয়, সেটাও কিন্তু বিএনপির কাছে গ্রহণযোগ্য হবে না। আরও অনেকগুলো বিষয় ইতিমধ্যেই যেহেতু মতপার্থক্য স্পষ্ট হয়েছে, সংবিধান সংস্কার সংক্রান্ত যে কমিশন, সেই ঐকমত্য কমিশনের বৈঠকেও দেখা যাচ্ছে যে মত ভিন্নতা আছে। সংস্কার কমিশনের ধারাবাহিক বৈঠকগুলোর মধ্যে স্পষ্ট দেখা গেছে যে বিএনপির সাথে অনেকগুলো রাজনৈতিক দলের কোনো মিল নেই। আবার অন্য রাজনৈতিক দলগুলো যা চায় সেগুলির সাথে বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দলের কোনো মিল নেই। এই অবস্থায় বিএনপি বারবার যেটি বলছে যে ন্যূনতম যেই সমঝোতা, অর্থাৎ নির্বাচন যাতে নিরপেক্ষভাবে হয়, সুষ্ঠুভাবে হয়, সেই জন্য আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে নির্বাচনে যাওয়া। তারপর রাজনৈতিক দলগুলো এই নির্বাচনী প্রচারকালে যার যার কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাবে, জনগণ যাকে ভোট দেবে সেই দল ক্ষমতায় এসে বা সংসদে এসে তারা সেই পরিবর্তনগুলো করবে। তার আগে নিজেরা বসে যার যার শক্তি প্রয়োগ করে কোনো মৌলিক কোনো পরিবর্তন সেটি করা যাবে না। তাহলে কি হতে যাচ্ছে? জুলাই ঘোষণাপত্র পুরো কি ধারা থাকা উচিত, কি বিষয় অন্তর্ভুক্ত থাকা উচিত, সেটা এনসিপি এখনো প্রকাশ করেনি, জামাত এখনো প্রকাশ করেনি, বিএনপিও অপেক্ষায় আছে যে অন্যরা কে কি করে। তো সুতরাং এই অবস্থার মধ্যে যে কি পরিস্থিতি হবে এখনো কিন্তু বিষয়টা পরিষ্কার না। ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অস্পষ্টতা আছে, পরস্পর বিরোধী একটা মনোভাব একেবারে পরিষ্কার। এই অবস্থায় অনেকেই ধারণা করছেন যে ঈদের পরপরই রাজনৈতিক পরিস্থিতি এখন যেমন আছে একেবারেই ভিন্ন একটা রূপ নেবে। এমনও হতে পারে যে রাজনৈতিক পরিস্থিতি সংঘাতময় হয়ে উঠতে পারে, পরস্পর অবস্থান যার যার রাজনৈতিক অবস্থানে অটল যদি থাকে তাহলে
ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা যাবে না। তাহলে যেটা দাঁড়াবে যে যেমন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা বা তাদের মতামত নিয়ে যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সময়সূচি ঘোষণা করেননি, তার মতন করে তিনি ঘোষণা করেছেন, যেখানে অনেকগুলো রাজনৈতিক দল আপত্তি জানাচ্ছে। তেমনি জুলাই ঘোষণাপত্র নিয়েও কিন্তু একই অবস্থা দাঁড়াবে যে যদি সরকার কোনো মহলের বা কোনো রাজনৈতিক দলের ইচ্ছা বা তাদের সুপারিশ অনুযায়ী যদি ঘোষণা করে এবং সেখানে যদি সংবিধান, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, পতাকা এইগুলো যদি স্পর্শ করে, তাহলে কিন্তু পরিস্থিতি একেবারেই ঘুরে যাবে এবং সেই সংঘাতটা রাজপথে গড়াবে বা ক্ষমতার নানান পর্যায়ে সঞ্চারিত হবার সমূহ শঙ্কা আছে। ফলে ঈদের পর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিন্তু অনেকেই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে। এই সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে খুব সিরিয়াসলি দেখা দরকার। এবং আমরা যে ধরনের রাজনৈতিক প্রেক্ষাপটে আছি, আমাদের গণতান্ত্রিক যে ট্রানজিশন হওয়ার সম্ভাবনা সামনে আছে, আমি দেখুন নিশ্চিত বলছি না, সম্ভাবনা বলছি, সেই সম্ভাবনার পথে এই নির্বাচনটা কবে হবে, কিভাবে হবে, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সে কারণেই যদি কোনো ক্ষেত্রে কোনো শঙ্কা আমাদের কারো থেকে থাকে এবং সেটা যদি খুব সামান্য হয়, সেটা বলে রাখা উচিত এবং বারবার বলা উচিত। আপনারা খেয়াল করবেন, আমি একটা শঙ্কার কথা, নির্বাচনটা কিভাবে ভণ্ডুল করার চেষ্টা হতে পারে, সেই শঙ্কার কথা বারবার বলছি। আমি নিজে যে খুব কনফিডেন্ট যে এরকম কিছু হতেই যাচ্ছে তা না, কিন্তু আমি আশঙ্কা করি এবং তার পার্সেন্টেজ খুব নিচুও না, মোটামুটি ভালো পার্সেন্টেজ আছে সেই প্রবাবিলিটি আমার বিবেচনায়। সে কারণে আমি মনে করি আমাদের বারবার এগুলো নিয়ে বলা দরকার। হতেই পারে যে শেষ পর্যন্ত এমন কিছু হবে না, কিন্তু মাঝে মাঝে হয় আমাদের জীবন এমন জায়গায় এসে দাঁড়ায়, তখন অতিরিক্ত সতর্কতা, যেটাকে কেউ অতি সতর্কতা বলেও মনে করতে পারেন, সেগুলো করতে হতে পারে, এটা করা দরকার আছে বলে মনে করি। যেমন এপ্রিলের নির্বাচনের একটা বড় ঝুঁকি আমি এভাবে দেখি যে এপ্রিলের নির্বাচনের কারণে এমনও হতে পারে সহসা নির্বাচনই হবে না, আগামী বছরের শেষে বা তারও পরে চলে যেতে পারে। এবং কেউ এইরকম একটা পরিকল্পনা সাজিয়ে এপ্রিলের নির্বাচনটাকে নিয়ে গেছেন। এটা আমি এখন একটা সম্ভাবনা অ্যাটলিস্ট দেখছি এবং খুব কম সম্ভাবনা যে তা না। কেন এভাবে ভাবছি? আমি গত বেশ কিছুদিন থেকে একটা কথা বলার চেষ্টা করছি যে নির্বাচন পেছানোর একটা চাপ তৈরি হবে মূলত এনসিপির পক্ষ থেকে এবং জামায়াতে ইসলামীও তার সাথে থাকবে। এটা আমরা এখনকার যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, এটা আমাদের মনে রাখতে হবে। খুবই ভোলাটাইল একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এখন যে জায়গায় আছে সেটা এই জায়গায় থাকবে, তা নাও হতে পারে। বিশেষ করে জামায়াতে ইসলামীর মতো দল তারা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন বলেই আমরা অনুমান করতে পারি। কারণ একটা নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, তার সাথে কতটুকু সংঘাতে কিভাবে তারা যাবে সেই হিসাব তারা করতে পারে এবং তাদের স্টেক কিন্তু অনেক হাই, যেটা এনসিপির না। এনসিপির কিন্তু নির্বাচনী স্টেক খুব হাই না, কিন্তু এনসিপি এটা তুলবে এবং জামায়াত তার সাথে থাকতে পারে। সেটা হচ্ছে বারবার বলছি যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য তারা মাঠে নামতে পারে। অলরেডি একটা, এটা আগেও বলেছে আবারও বলতে চাই, কিন্তু এটাকে ঘিরে কেন বলছি নির্বাচন এপ্রিলে থাকাটা খুবই ঝুঁকিপূর্ণ। তারা যে অলরেডি বলছেন এই নির্বাচন কমিশনকে তারা মানেন না। সো এই নির্বাচন কমিশন যদি যাবতীয় বাকি সব কাজ করুক, তারা তফসিল ঘোষণা করলেই তারা বলতে পারেন যে নির্বাচন কমিশন আমি মানি না, সুতরাং আমি তফসিল প্রত্যাখ্যান করছি। এই যে প্রত্যাখ্যান করছি বলার গ্রাউন্ডটা তারা তৈরি করছেন। কিন্তু আমি স্মরণ করিয়ে দেই, তারা রীতিমতো একটা প্রোগ্রাম করেছেন নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে, যখন জনাব ইশরাকের সমর্থকরা রাস্তায় ছিলেন তখন। শুধু সেটাই না, এনসিপির প্রধান জনাব নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার বক্তব্যের পর যে ফার্স্ট ইমপ্রেশন দিয়েছেন, আমি তাদের ফেসবুক পেজে দেখলাম, সেই বক্তব্যে ক্লিয়ারলি আবারও নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছেন এবং পুনর্গঠন করে তার অধীনে নির্বাচন, এই নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচন করবেন না। এটা হতে পারে যে এই নির্বাচন কমিশনকে তারা বাতিল করে কোনো না কোনো ধরনের নেগোসিয়েশনে যেতে চান পলিটিক্সের মাঠের অন্যান্য খেলোয়াড়দের সাথে, বিএনপির সাথে বিশেষ করে। সেটা তাদের ব্যাপার, আমরা নিশ্চিত নই তারা আসলে কি চান। কিন্তু নির্বাচন ভণ্ডুল করা, নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা তারা এটার মাধ্যমে করতে পারেন। তারা মাঠে নেমে যাবেন, যমুনায় যাবেন, পরে শাহবাগ আসবেন, তাদের সাথে জামায়াতে ইসলামী ইনফর্মালি বা ফর্মালিও থাকতে পারে এবং ইসলামী আন্দোলন সম্ভবত তাদের সাথে পুরোপুরি অ্যালাইন্ড, এর বাইরেও অন্যান্য ইসলামিস্ট ফোর্সেস তারা এর সাথে থাকতে পারে। তো সেরকম কিছু যদি হয়, এখন তাহলে সংকটটা এপ্রিলে হলে নির্বাচনের কি সংকট হবে? আমরা ধরে নেই নির্বাচনটা ডিসেম্বরে ঘোষিত হলো, ধরে নিলাম আমরা। তো এরকম একই, এই নির্বাচন কমিশনের অধীনে করবো না বলে এনসিপি মাঠে নেমে গেল এবং কিছুদিন বেশ মাঠে সমস্যা হলো, পাল্টাপাল্টি জনসমাবেশ হলো, মিছিল হলো, এতে নির্বাচনটা খানিকটা পিছিয়েও গেল। সেই ক্ষেত্রে ডিসেম্বরের নির্বাচনটা জানুয়ারি শেষে বা ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে কিন্তু হয়ে যাওয়া যায়, কারণ রমজানের আগে নির্বাচনটা ফেলার কথা আছে। তাহলে একটা অ্যাকোমোডেটিং স্পেস আছে। আচ্ছা, আমরা ধরে নেই আরেকটা আলাপ আছে, জানুয়ারি শেষে বা ফেব্রুয়ারির প্রথম দিকে যদি নির্বাচন হয়, আমার কাছে মনে হয় ইন অল কনসিডারেশনস এটাই বেস্ট অপশন। যে বিএনপি ডিসেম্বর চাইছে, ঠিক আছে, সরকারের খানিকটা ইগো হয়েছে, আমরা বিএনপির কথাই কেন শুনবো, আমরা তাহলে ওটা করি, এতে দুই সবগুলি রক্ষা হয়। তো সেটাও যদি হয়, স্টিল এই নির্বাচন কমিশন থাকলে বা এনসিপি একই ধরনের মুভমেন্ট, শুধু এই নির্বাচন কমিশন না, তারা বিচার সংস্কার এগুলো ভালোভাবে ভিজিবল না হলেও নির্বাচন করবে কি করবে না, নির্বাচন না করার অধিকার আছে, কিন্তু তারা নির্বাচন প্রত্যাখ্যান বা প্রতিহত করার চেষ্টা করতে পারেন। সেই ক্ষেত্রে ফেব্রুয়ারিতেও যদি হয়, তখন কিন্তু এখন যে শিডিউলটা বলা আছে এটা শেষ অপশন হিসেবে থাকে। তখনও নানান রকম পাল্টাপাল্টি হলো মাঠে,
শেষে নির্বাচন খানিকটা যদি পেছানোর পরিস্থিতি তৈরি হয়ে যায়, সেই ক্ষেত্রে ওই একই রমজানের আগে তফসিল ঘোষণা করবে, পুরো রমজানের মধ্যে যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, অফিসিয়াল কাজ আছে সেগুলো চলবে, এবং ঈদের পর 2 সপ্তাহ ক্যাম্পেইন দিয়ে নির্বাচন, মানে এপ্রিলের মিডের আগে নির্বাচনটা হয়ে গেল। এখন আমরা চিন্তা করি যে সময়টা নির্বাচনের ডেট ঠিক করা হয়েছে, এখানে সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয়েছে এরকম, ধরে নিলাম যে এটার যে প্ল্যান, রমজানের আগে নির্বাচনের শিডিউল ঘোষণা করলো নির্বাচন কমিশন। এনসিপি অলরেডি ঘোষণা করেছে নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচন করবেন না। তারা নির্বাচন করবেন না ঘোষণা দেয়া ইটসেলফ প্রবলেম তৈরি করবে। আমি বারবার বলছি এনসিপি নির্বাচনী মাঠের কোনো শক্তিই নয়, কিন্তু এই দলটাতে যেহেতু আমাদের এই গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা অনেক গুরুত্বপূর্ণ, আমাদের অনেক প্রিয় মুখ আছে, তাই এর একটা আলাদা গুরুত্ব আছে। এবং তার সাথে যদি জামায়াত অ্যালাইন্ড হয়, সেটা আসলে বিএনপির নির্বাচনে পার্টিসিপেট করা কেউ প্রবলেমের মধ্যে ফেলতে পারে। আমি এর আগে একদিন একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি, আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য তারা মরিয়া ছিল, এবং এখন জাতীয় পার্টিও নিষিদ্ধ করার আলাপ আনছে মূলত এই কারণে। তাতে যেটা দাঁড়াবে, জামায়াত এবং এনসিপি না হলে এই নির্বাচনের অ্যাকসেপ্টেবিলিটি নিয়ে প্রশ্ন আসবে। প্রিয় দর্শক মন্ডলী, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ বেশি একটা ভালো না। এরই মধ্যে আমাদের দেশে নানান কর্মকাণ্ড চলতেছে। এই কর্মকাণ্ডের মধ্যেই আবারও কঠিন দ্বন্দ্বে যাচ্ছেন বিএনপি, সমস্ত রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। প্রিয় দর্শক শ্রোতা, অন্তর্বর্তীকালীন সরকার এপ্রিলে নির্বাচনের কথা বলেছে, কিন্তু এই পরপরই বিএনপি কঠিনভাবে ক্ষোভ প্রকাশ করেছেন যে তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। প্রিয় দর্শক, সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন বিপদে পড়তে গেছেন। এইদিকে আবার শেখ হাসিনা নাকি দেশে ফিরে আসবেন এমনই গুঞ্জন উঠে গেছে। সবকিছু মিলিয়ে সেনাপ্রধান ও অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন। প্রিয় দর্শক, যাই হোক, এই সম্পর্কে বেশি কিছু বলতে চাই না। যদি এই সম্পর্কে আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।